আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা রাখছি ভালো আছো। আমরা কিন্তু আরেকটা নতুন ক্লাসে চলে আসলাম, অর্থাৎ আমাদের 13 নম্বর লেকচারে কিন্তু আমরা চলে আসলাম। তো তোমাদের গত ক্লাসটা কেমন লেগেছিল? তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছো এবং তোমাদের কমেন্ট দেখে আমার ভালো লেগেছে যে তোমরা অনেকেই বুঝতে চেষ্টা করেছো, অন্তত বোঝার চেষ্টা করেছো। তো তোমরা যতটুকুই বুঝতে পেরেছো কি না পেরেছো, আজকে যদি আমরা একটা অঙ্কের মাধ্যমে আমাদের সূত্রগুলো, ধাপগুলো এবং অ্যানোভা টেবিলটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমার মনে হচ্ছে তোমাদের কাছে যতটুকু কনফিউশন ছিল ততটুকু কনফিউশন কিন্তু আজকে সলভ হয়ে যাবে। এরপরও যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, কোনো ধরনের জিজ্ঞাসা আমার কাছে থেকে থাকে, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে সবসময় রিকমেন্ড করি যে তোমরা আমাকে ইনবক্সে নক করবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো কথা না বাড়িয়ে চলো আমরা একটা লম্বা অঙ্কে চলে যাই। আজকের অঙ্কটা কিন্তু অনেক বড় এবং আশা রাখছি যে তোমরা বাড়িতে গত লেকচারটা দেখেছো, এবং গত লেকচারটা যদি কেউ দেখে না থাকো তাহলে আমি বলবো যে এই ক্লাসটা দেখার আগে গত লেকচারটা অর্থাৎ 12 নম্বর ক্লাসটা তোমরা আগে দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ আমাদের 12 নম্বর ক্লাস এবং 13 নম্বর ক্লাস দুইটা কিন্তু খুবই রিলেটেড, একটা আরেকটার পরিপূরক। একটা যদি তুমি না করো তাহলে কিন্তু পরেরটা বুঝতে পারবে না, এবং এই অধ্যায় থেকে, এই চতুর্থ অধ্যায় অর্থাৎ ভেদাঙ্ক বিশ্লেষণের এই অধ্যায় থেকে কিন্তু এই ধরনের অঙ্ক মাঝে মাঝেই এসে থাকে। তো চলো আমরা অঙ্কটাতে চলে যাই। তো চলো আমরা পড়ে ফেলি। চারজন বিক্রয় কর্মচারী জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে কয়টি টেলিভিশন বিক্রয় করে তা নিম্নের টেবিলে উপস্থাপন করা হয়েছে। কয়জন বিক্রয় কর্মচারী? 4 জন। কোন কোন মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে কয়টি টেলিভিশন বিক্রি করে তা নিম্নের টেবিলে উপস্থাপন করা হলো। অর্থাৎ আমাদের এই প্রশ্নটা কিন্তু দেয়া আছে। বিক্রয় কর্মচারী যেহেতু 4 জন, এ বি সি ডি, মাস যেহেতু 3টা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এরপরে আমাদের প্রশ্নে কি বের করতে বলা হয়েছে চলো দেখে নেই। 4 জন বিক্রয় কর্মচারীর বিক্রয়ের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে কি? ক নাম্বার। এবং খ নাম্বারে আছে বিভিন্ন মাসে বিক্রয়ের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে কি? এখন আমরা যে অ্যানোভা বিশ্লেষণের যে আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সের যে আমরা ধাপগুলো পড়েছি, ওই ধাপগুলো একটা একটা করে আমরা কিন্তু এই তথ্যকে কেন্দ্র করে ওই ধাপগুলো কিন্তু একটা একটা করে আমরা বিন্যস্ত করব, এবং সেই ধাপের মাধ্যমে কিন্তু আমরা এটা পরীক্ষা করে প্রমাণ করে একটা মন্তব্যে পৌঁছাবো যে আসলে এই 4 জন বিক্রয় কর্মচারীর বিক্রয়ের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে কিনা, এবং বিভিন্ন মাসে বিক্রয়ের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে কিনা, এটা কিন্তু আমরা মন্তব্যের মাধ্যমে বের করে ফেলবো। তো চলো আমরা অঙ্কটা আগে শুরু করি। তো এখানে চলো আমরা শুরু করি সমাধান। এই অঙ্কটা আমরা সমাধান করছি। দেখো আমাদের ক নাম্বারে যে প্রশ্নটা বলা হয়েছিল সেটাকে আমরা বেস করে দুইটা নাস্তি কল্পনা ধরে নিব। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রথম ধাপে কি করতে হয়, নাস্তি কল্পনা ঠিক করে নিতে হয়। তো চলো আমরা নাস্তি কল্পনাকে ঠিক করে নেই। তো কয়ের নাস্তি কল্পনা হবে নাস্তি কল্পনা অর্থাৎ নাল হাইপোথিসিস হবে 4 জন বিক্রয় কর্মচারীর বিক্রয়ের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই, যেটা কিনা নাস্তি কল্পনা। এখানে কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে এটা বের করতে হবে যে বিক্রয়ের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা। হ্যাঁ, তো আমরা প্রথমটা ধরে নিলাম যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই,
তাহলে আমরা বিকল্প কল্পনা কি ধরব? বিকল্প কল্পনা অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা কি ধরব? চলো ধরে নেই যে 4 জন বিক্রয় কর্মচারীর বিক্রয়ের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। এটা হচ্ছে আমাদের বিকল্প কল্পনা। তো এরপরে খ নাম্বারে আবার কি বলা হয়েছে? বিভিন্ন মাসে বিক্রয়ের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে কি? অর্থাৎ আমরা খ নাম্বারে নাস্তি কল্পনা ধরব। নাল হাইপোথিসিস, যেটা কিনা নাল হাইপোথিসিস আমরা ধরব বিভিন্ন মাসে বিক্রয় কর্মচারীদের বিক্রয়ের পরিমাণের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। এবং আমরা বিকল্প কল্পনা ধরব, অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস ধরব বিভিন্ন মাসে বিক্রয় কর্মচারীদের বিক্রয়ের পরিমাণের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। ঠিক আছে, তো আমরা কিন্তু প্রথম যে ধাপ অর্থাৎ ধাপ 1 সেটা কিন্তু বের করে ফেলেছি। এরপরে আমরা পরের ধাপে চলে যাব, অর্থাৎ পরের ধাপ আমাদের কি ছিল? পরের ধাপ আমাদের ছিল তাৎপর্য স্তর ঠিক করে নিতে হবে। চলো আমরা পরের ধাপে চলে যাই। এখানে আমাদের অঙ্কটাকে সহজ করে নেয়ার জন্য এখানে যে আমাদের মানগুলো দেয়া আছে 60, 50, 58, 49, এই যে মানগুলো দেয়া আছে, এই মানগুলো থেকে যখন আমরা তাৎপর্য বের করার জন্য যে মান বের করব, সেই মান বের করার আগে আমরা এমন একটা সংখ্যা ধরে নেব যেই সংখ্যাটা এইগুলোর খুব কাছাকাছি। ধরো আমরা সহজভাবে অঙ্কটা সমাধানের জন্য আমরা একটা মান ধরে নিলাম যেটা কিনা 50, এবং এই 50টাকে আমরা সবগুলো থেকে বাদ দিয়ে একটা নতুন টেবিল তৈরি করব। চলো আমরা একটু সেটা লিখে ফেলি আগে। সহজ সমাধানের জন্য প্রতিটি মান থেকে 50 বাদ দিয়ে যে তথ্য পাওয়া যায়, সেই তথ্যটাকে আমরা একটা টেবিল আকারে প্রকাশ করে ফেলি। দেখো একটা টেবিল করে ফেলি, এখানে নতুন মানের একটা টেবিল করে ফেলি। আমাদের মাস আছে 3টা, 1, 2,
দিন, এবং এটা করে ফেললাম, আমরা একটা কলাম করে ফেললাম। যেহেতু আমাদের কর্মচারী 4 জন, 4 জনের জন্য কিন্তু আমরা 4টা কলাম করে ফেলব, এবং মোট বের করার জন্য একটা কলাম থাকবে। তাহলে আমাদের এখানে হচ্ছে মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং এটা হচ্ছে আমাদের মোটের ঘর, মোট। এখানে বিক্রয় কর্মচারী, যেটা কিনা 4 জন, অর্থাৎ এ বি সি ডি, এটা হচ্ছে মোট। এখন আমরা যেটা বললাম যে 50 বাদ দিব, প্রত্যেকটা মান থেকে যদি আমরা 50 বাদ দেই তাহলে কি দাঁড়ায়, চলো আমরা দেখে নেই। আমাদের এখানে আছে 60, তো শুরুতে যেহেতু আমাদের 60 আছে, তোমাদেরকে এটা দেখানো একটু কঠিন হয়ে যাচ্ছে, যাই হোক একবার তোমরা এটা দেখে ফেলো। 60 থেকে যদি আমরা 50 বাদ দেই তাহলে আমাদের থাকে 10, অর্থাৎ +10, তাই না? +10 থাকে, এই যে দেখো লিখে ফেলেছি। এরপরে যদি আমরা 50 থেকে 50 বাদ দেই তাহলে থাকে 0, যদি 58 বাদ দেই তাহলে থাকে +8, তারপরেরটাতে থাকে হচ্ছে -1, এরপরে এখানে থাকে +6, তারপরেরটাতে +8, তারপরেরটাতে +10, তারপরেরটাতে হচ্ছে +5, মার্চ মাসে হচ্ছে -1 থাকে, +4, 0, -1। তো এরপরে যদি আমরা এটাকে যোগ করে ফেলি, 10 আর 6, 16, -1 থাকে হচ্ছে 15, এরপরেরটাতে 8 এবং 4 অর্থাৎ 12, এরপরেরটাতে 10 এবং 8 অর্থাৎ 18, এবং এখানে প্লাস মাইনাস করে থাকে হচ্ছে 3। তো এই তিনটাকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে এখানে থাকে আমাদের 17, পরেরটাতে যদি করি তাহলে থাকে 29, পরেরটাতে 2, এবং আমাদের এই দিক থেকে এবং এই দিক থেকে, দুই দিক থেকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট দাঁড়ায়, সরি তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, আসলে আমার স্ক্রিনটা ছোট হয়ে গেছে দেখানো অপেক্ষা। যাই হোক, দেখো যে আমরা এই পাশ থেকে মোট যোগ করলাম 48, এবং এই পাশ থেকেও যদি আমরা মোট যোগ করি তাহলে হচ্ছে কিন্তু 48। তো এরপরে আমরা চলে যাই পরের ধাপে। তো পরের ধাপে যাব আমরা এখন, অর্থাৎ আমরা কিন্তু তৃতীয় ধাপে চলে গেছি, আমরা কিন্তু শুদ্ধিকরণের ধাপে চলে গেছি। আমরা এর আগে বলেছিলাম যে শুদ্ধিকরণের যে 3 নম্বর ধাপ যেটা আছে সেটাতে কিন্তু আমরা চলে গেছি। তো শুদ্ধিকরণের উপাদান এখানে দেখো, শুদ্ধিকরণের উপাদান অর্থাৎ কোরিলেশন ফ্যাক্টর, যেটা কিনা ইজ ইকুয়াল টু t² ডিভাইডেড বাই n, অর্থাৎ 48 হোল স্কয়ার ডিভাইডেড বাই n, যেটার কিনা মান হবে 192। এখন আমরা এটা কোথায় পেলাম, 48টা আমরা কোথায় পেলাম, 48 কিন্তু আমরা এই পাশ থেকে এনেছি মোটের মানটা, এবং আমরা 12টা কোথায় পেলাম, 12টা আমরা পেলাম, যদি তুমি এই চারটাকে দেখো হিসাব করো, তোমাদের কর্মচারী হচ্ছে 4 জন, ABCD, কয় মাস, 3 মাস, তো আমাদের টোটাল ডাটা আছে 12টা, অর্থাৎ আমাদের n এর সংখ্যা হচ্ছে 12। আমরা কিন্তু 48টাকে নিচে 12টা মানটা বসিয়ে নিলাম, ও সরি আমি এখানে n বসিয়েছি, এখানে হবে 12, ঠিক আছে। দেখো উপরে 48 হোল স্কয়ার, নিচে ডিভাইডেড বাই 12,
ইজ ইকুয়াল টু 192। এখন আমরা চলে যাব আন্ত কলামের অর্থাৎ বিক্রয় কর্মচারীদের বর্গের সমষ্টি, যেটা কিনা এসএসসি আমরা আগে সূত্রে দেখে এসেছি, কিন্তু আগের ক্লাসের সূত্রে, অর্থাৎ সাম অফ স্কোয়ার কলাম। তো আমরা সাম অফ স্কোয়ার কলামটা বের করে ফেলি। আন্ত কলামের অর্থাৎ বিক্রয় কর্মচারীদের বর্গের সমষ্টি, যেটা কিনা আমরা বলি এসএসসি। ঠিক আছে, এখন এসএসসিটাকে আমরা কিভাবে বের করব? আন্ত কলাম অর্থাৎ বিক্রয় কর্মচারীদের বর্গের সমষ্টিটা আমরা বের করব। এখানে দেখো যে উল্টা পাশে আমাদের বিক্রয় কর্মচারীদের বর্গের কি সমষ্টি আছে, আমরা কিন্তু কলামগুলো ধরে বের করব। তো বিক্রয় কর্মচারী এ, যার কিনা মোটের এখানে মান হচ্ছে 15, বি এর মান হচ্ছে 12, সি এর মান হচ্ছে 18 এবং ডি এর মান হচ্ছে 3। এই মানগুলোকে কিন্তু আমরা টোটাল যে মানটা পেয়েছি অর্থাৎ 192, সেই মানটার থেকে কিন্তু এইগুলোর থেকে কিন্তু সেই মানটাকে আমরা বিয়োগ করব আমাদের সূত্র অনুসারে। তো এই এসএসসি এর সূত্র কিন্তু তোমরা আগের ক্লাসে পড়েছিলে। তো আমরা চলো মানটাকে বিয়োগ করি এবং আমাদের দেখো আমরা কিভাবে করছি। প্রথমটা ছিল 15, যেটা কিনা হোল স্কয়ার ডিভাইডেড বাই 3। 3 কেন হলো? 3 হলো এখানে কিন্তু মাস আছে 3টা। এই যে কর্মচারী এর 3 মাসের যে ভ্যালিউটা আমরা পেয়েছি 15, সেটাকে আমরা এখানে নিয়েছি। ভ্যালিউ হচ্ছে 15, মাস হচ্ছে 3টা। এই যে দেখো এখানে আমরা কিন্তু 15টাকে হোল স্কয়ার করে নিচে 3 ধরে নিয়েছি। এরপরে 12 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3, কারণ মাস সবার জন্যই 3, এবং 18 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস টি স্কয়ার ডিভাইডেড বাই এন, যেটা কিনা উপরে হচ্ছে 48 হোল স্কয়ার, যেটা আমরা আগে বের করেছি, এবং নিচে হচ্ছে 12। তো এখানে আমাদের মোট বের হচ্ছে 75 প্লাস 48 প্লাস 108 প্লাস 3 মাইনাস 192 দ্যাট ইজ 42। তো এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম, আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে কলাম -1, অর্থাৎ এখানে স্বাধীনতার মাত্রা হবে। আমাদের কিন্তু এই স্বাধীনতার মাত্রা যখন আমরা টেবিল করব অ্যানোভা টেবিল, তখন দরকার হবে স্বাধীনতার মাত্রা C-1 which is 4 - 1 equal to 3। ঠিক আছে, এরপরে চলো আমরা পরেরটাতে চলে যাই, যেটা কিনা আন্তঃসারির অর্থাৎ মাসের বর্গের সমষ্টি। এরপরে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে আন্তঃসারির অর্থাৎ মাসের বর্গের সমষ্টি which is SSR সমান সমান, ঠিক একইভাবে আমরা আগেরটা যেভাবে বের করেছি সেই একইভাবে কিন্তু আমরা 17 ডিভাইডেড বাই 4 প্লাস 29 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই এন। তো এটা আমরা কোথায় পেলাম? এটা আমরা একটু আগেই এখানে দেখেছি যে মোটের ঘরে 17, 29, 2 এই তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিসই কার জন্য? এই 4 জনের জন্য। সো আমরা কিন্তু 4 দিয়ে ডিভাইড করে নিয়েছি এবং এটার মানটা আমরা বের করে নেব 72.25 প্লাস 210.25 প্লাস
1 minus 192, that is 91.5. এক্ষেত্রে আমাদের স্বাধীনতার মাত্রা হবে, যেহেতু আমরা রোয়েরটা করেছি অর্থাৎ সারিটা করেছি, সেহেতু আমাদের স্বাধীনতার মাত্রা সমান সমান রো মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1 হুইচ ইজ 2। এখন আমরা মোট বর্গের সমষ্টি বের করব। মোট বর্গের সমষ্টি SST বের করব। মোট বর্গের সমষ্টি অর্থাৎ SST বের করব আমরা, যেটা কিনা আমাদের হবে এই ছকটার সবগুলোর সমষ্টি। দেখো 10, তারপরে 6, তারপরে 1, তারপর 0, 8, তারপরে হচ্ছে 4, এইভাবে সবগুলোর সমষ্টির মান দেখো লিখে নিচ্ছি। কত ছিল? 10 হোল স্কয়ার প্লাস 6 প্লাস মাইনাস 1 এরপরে রয়েছে 8 হোল স্কয়ার, 4 হোল স্কয়ার প্লাস 8 হোল স্কয়ার প্লাস 10 হোল স্কয়ার প্লাস minus 1 whole square, 5 whole square minus 1 whole square and t square divided by n, সরি এটা মাইনাস সাইন হবে, is equal to কত দাঁড়াচ্ছে চলো দেখি। 100 plus 36 plus 1 plus 64 plus 16 plus 64 plus 100 plus 1 plus 25 plus 1 plus 1, okay, এখানে minus 192 which is 216। ঠিক আছে, আমরা মোট কিন্তু পেয়ে গেলাম 216। এরপরে চলো আমরা স্বাধীনতার মাত্রাটা বের করি। স্বাধীনতার মাত্রা R ইন্টু সি মাইনাস 1, যেটা কিনা 12 মাইনাস 1 অর্থাৎ 11। এখন আমরা হচ্ছে অবশিষ্ট বের করব। অবশিষ্ট হচ্ছে SSE, যেটা কিনা SST মাইনাস SSC প্লাস SSR। তো SST হচ্ছে আমাদের 216 মাইনাস 42 প্লাস 91.5, যেটা কিনা আমাদের থাকে 82.5। তো SST এর স্বাধীনতার মাত্রা সমান সমান C মাইনাস 1 R মাইনাস 1, যেটা 4 মাইনাস 1 3 মাইনাস 1 অর্থাৎ 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 6। এরপরে চলো আমরা বানিয়ে ফেলি অ্যানোভা টেবিল, অর্থাৎ আমরা কিন্তু তৃতীয় ধাপ করে ফেলেছি, এখন আমরা চতুর্থ ধাপে চলে যাচ্ছি, অ্যানোভা টেবিল। ঠিক আছে, অ্যানোভা টেবিলটা আমাদের কেমন ছিল, এরকম একটা দাগ ছিল। এরপরে কেমন ছিল বলো তো, তোমরা কি দেখেছিলে, বাসায় পড়েছিলে অ্যানোভা টেবিল কেমন ছিল, প্র্যাকটিস করেছিলে? এখন আমরা ক্লাসে হলে তোমাদেরকে ধরে ধরে জেনে নিতাম। আমি ভুল করছি কিনা তোমরা কিন্তু আমাকে পরে কমেন্ট করে জানিও। হ্যাঁ,
আমি একটু কনফিউজড। আচ্ছা চলো লিখে ফেলি, দেখি হয়েছে কিনা। ব্যবধানের উৎস, বর্গের সমষ্টি, অর্থাৎ সাম অফ স্কোয়ার। এরপর স্বাধীনতার মাত্রা, যেটা কিনা ডিগ্রিজ অফ ফ্রিডম। এরপরে হচ্ছে গড় বর্গের সমষ্টি, তাই না? আমার তো এটাই মনে পড়ছে। যাচাই নমুনাজ মান। এবার চলো ব্যবধানের উৎস। ঘরটাকে আরেকটু লম্বা করে নিই। আচ্ছা, আন্ত কলাম দিয়ে শুরু করে আন্ত কলাম অর্থাৎ বিক্রয় কর্মচারী। এগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে যেন পরীক্ষার সময় কনফিউজড হয়ে না যাও। তো আন্ত কলামের আমাদের হচ্ছে এসএসসি। এসএসসি এর আমাদের মান ছিল কত দেখো তো, যতদূর মনে পড়ছে 42। হ্যাঁ, তারপরে ডিগ্রিজ অফ ফ্রিডমে C-1 অর্থাৎ হচ্ছে 4-1 যেটা কিনা 3। এবার আমরা এটার গড় বের করব, অর্থাৎ এই 42টাকে এখানে নিয়ে এসে 3 দিয়ে ভাগ করে দিব, যেটা কিনা 14। এটা কিন্তু আমরা পড়েছিলাম টেবিলে, এর আগের ক্লাসে যখন আমরা টেবিল করিয়েছি তখন কিন্তু এখানে এসএসসি ডিভাইডেড বাই C-1 এই সূত্রটা কিন্তু এই টেবিলটাতে ছিল, খেয়াল করো। না হয় হচ্ছে আগের লেকচারটা খুলে দেখো, যেটা কিনা এফ সমান সমান হচ্ছে, এফ হচ্ছে বিক্রয় কর্মচারী, যেটা কিনা মান হচ্ছে 14.00। এখানে আমাদের যেটা মান আমরা পাবো, আরেকটা অবশিষ্টের কিন্তু মান পাবো, সেই অবশিষ্টের মানটা কিন্তু এখানে বসিয়ে ভাগ করব। এখনই আমরা অবশিষ্টের মান পাইনি, তাই এখনই আমরা করছি না, ঠিক আছে? চলো এর পরেরটাতে আমরা যাই, যেটা হচ্ছে আন্তঃসারি অর্থাৎ মাস, তাই না? আন্তঃসারিটা হচ্ছে মাস, যেটা হচ্ছে SSR সমান সমান আমরা কত পেয়েছিলাম 91.5, ঠিক আছে? 91.5 আর আমাদের রো -1 ছিল, অর্থাৎ 3 - 1 = 2 ছিল। তো এখানে দেখো 91.5 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 45.75, যেটা কিনা হচ্ছে SSR অর্থাৎ R-1 তোমাদের আগের টেবিলের সূত্রটা দেখো। এরপরে আমরা এফ মাস, এখানে আমরা কিন্তু 45টাকে এভাবে রেখে দিব, 45.75টাকে রেখে দিব। আমরা কিন্তু অবশিষ্টের মানটা যখন পাবো তখন কিন্তু আমরা অবশিষ্টের মানটা দিয়ে এটাকে ভাগ করব। চলো আমরা অবশিষ্টের মানটা পাই কিনা দেখি। অবশিষ্ট SSE সমান সমান 82.5 এবং C-1 ইন্টু R-1 সমান সমান হচ্ছে 6 ছিল। এখন আমরা 82.5টাকে যখন 6 দিয়ে ডিভাইড করব তখন আমরা পাবো 13.75। এখন কিন্তু আমরা এই 13.75টাকে এখানে নিয়ে যাব, যেটা কিনা 13.75 সমান সমান 1.018, এখানে 13.75 সমান সমান 3.33, তাই না? তোমরা একটু ক্যালকুলেট করে দেখো তো ঠিক আছে নাকি। 3.33। এখন কিন্তু আমরা মানটা পেয়ে গেলাম। এরপরে আমরা মোটের একটা ঘর বের করব। লাস্ট আইটেম। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি জানি না তোমরা ধৈর্য ধরে পুরো ক্লাসটা দেখতেছো কিনা।
ইটস টু লার্জ হয়ে গেছে ক্লাসটা আজকে, অর্থাৎ 1। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু অলমোস্ট অঙ্ক শেষ হয়ে গেছে। আমরা এখন শুধু মন্তব্যে চলে যাব। আমাদের প্রশ্নে যেটা মন্তব্য করতে বলা হয়েছিল ক এবং খ, আমরা মন্তব্যে চলে যাব। চলো, ক নাম্বারের মন্তব্যে কি লেখা যায় আমরা দেখে নিই। ধরো 5% আমরা তাৎপর্য স্তরে 5% তাৎপর্য স্তরে 3 ও 6 স্বাধীনতার মাত্রায় 3 এবং 6, অর্থাৎ কিন্তু আমরা 3টা কই পেয়েছি, দেখো এই যে 3 পেয়েছি এবং এই 6 পেয়েছি। একবার 3, এই যে দেখো, সরি, এই যে একবার 3 পেয়েছি, অবশিষ্টে 6 পেয়েছি, একবার 2 পেয়েছি, আবার 6 পেয়েছি। ঠিক আছে, এইটা হিসেবে আমরা প্রথমটাতে কয়ে দেখাচ্ছি। দেখো, স্বাধীনতার মাত্রায় এফ এর সারণীকৃত মান, অর্থাৎ যেই মানটা বইয়ের পিছনে দেয়া আছে সেই সারণীকৃত মান, অর্থাৎ এফ 36 ইজ ইকুয়াল টু 4.7। কিন্তু এখানে আমরা এফ এর নির্ণীত আরেকটা মান পেয়েছি। নির্ণীত মান সমান সমান 1.018 পেয়েছি, যেটা এফ এর নির্ণীত মান লেস দ্যান এফ এর সারণীকৃত মান। ঠিক আছে, তো এই নাস্তি কল্পনা গ্রহণযোগ্য, যেহেতু সারণীকৃত মানের চেয়ে নির্ণীত মানটা ছোট, সেহেতু কিন্তু তাই নাস্তি কল্পনাটা হচ্ছে গ্রহণযোগ্য। অর্থাৎ বিক্রয় কর্মচারীদের বিক্রির মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। বিক্রয় কর্মচারীদের বিক্রির মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। এবং ক্ষয়ের জন্য ঠিক একইভাবে দেখো, ক্ষয়ের মন্তব্য করছি। 5% তাৎপর্য স্তরে 2 এবং 6, অর্থাৎ আমরা আগের টেবিলে দেখেছি, অ্যানোভা টেবিলে স্বাধীনতার মাত্রায় এফ এর সারণীকৃত মান হচ্ছে F26। এটা কিন্তু তোমরা বইয়ের পিছনে পেয়ে যাবে 5.14, কিন্তু নির্ণীত মান হচ্ছে 3.33। তাহলে এফ এর নির্ণীত মান লেস দ্যান এফ এর সারণীকৃত মান। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? তাই নাস্তি কল্পনা গ্রহণযোগ্য এবং সুতরাং, ঠিক আছে, সুতরাং বিভিন্ন মাসে বিক্রয়ের পার্থক্য
তাৎপর্যপূর্ণ নয়। তো আমাদের একটা অঙ্ক শেষ হয়ে গেল। তো এরপরে তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিয়ে দিতে চাই। ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। আমি এক্সট্রিমলি সরি যে আমার 25 মিনিটস আমি তোমাদেরকে বলেছিলাম 25 মিনিটসে আমি কমপ্লিট করব, বাট ইটস মাই অ্যাপোলজিস, আমি আসলে 25 মিনিটসে পারিনি। যাই হোক, চলো এরপরে কিন্তু ঠিক একই নিয়মে একই ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে কিন্তু তোমরা আরেকটা অঙ্ক সলভ করে ফেলতে পারবে। সেটাকে আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে দিয়ে দিয়েছি। তো বাড়ির কাজটার একটা ছবি তুলে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এই বাড়ির কাজটা করে ফেলবে এবং আমাকে কিন্তু কমেন্টে ছবি পাঠাবে। এবং হচ্ছে যদি কোথাও না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। এই যে দেখো, আমি বুঝতে পারছি না যে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে, ক্লিয়ার হচ্ছে কিনা, বুঝতে পারছো কিনা। আমাকে কিন্তু ইন্সপায়ার করার জন্য অবশ্যই জানাবে। তো আমি অঙ্কটি তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। সো আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।